কল্পনা করুন, সন্ধ্যাবেলায় এক বিশাল মরুভূমির ধারে দাঁড়িয়ে আছেন। আকাশ কমলা এবং গা লাল রঙের আভায় জ্বলছে, এবং সবকিছু অদ্ভুতভাবে নীরব লাগছে। সেই নীরবতার মধ্যে একটি সত্য তৈরি হতে শুরু করে। এমন একটি সত্য যা অনেকেই তাদের পুরো জীবন এড়িয়ে চলে। আপনি সবকিছুর পরোয়া করতে পারেন না। আপনার শক্তি, মনোযোগ, আপনার হৃদয় এবং আপনার দিনগুলি প্রতিটি সমস্যা, প্রতিটি দ্বন্দ্ব, প্রতিটি নিরাপত্তাহীনতা, প্রতিটি চাহিদা এবং আপনার উপর স্থাপিত প্রতিটি প্রত্যাশার জন্য উৎসর্গ করার ক্ষমতা আপনার নেই। আপনার ভিতরের কিছু ইতিমধ্যেই এটি জানে, কিন্তু পৃথিবী আপনাকে ক্রমাগত ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে। বালির উপর দিয়ে বাতাস বয়ে যায়, তুমি বুঝতে শুরু করো লেখক কি শেখাতে চাইছেন। জীবন মানে হাল ছেড়ে দেওয়া, উদাসীন হওয়া নয়। এটা আসলে কি গুরুত্বপূর্ণ তা বেছে নেওয়া। এটা শেখার বিষয় যে তোমার শক্তি সীমিত, তোমার সময় সীমিত, এবং তোমার মনোযোগ তোমার কাছে থাকা সবচেয়ে মূল্যবান মুদ্রার মধ্যে একটি। লেখক ব্যাখ্যা করেছেন যে একটি অর্থপূর্ণ জীবনের মহান রহস্য হল বেশি যত্ন নেওয়া নয়, কম যত্ন নেওয়া, ইচ্ছাকৃতভাবে যত্ন নেওয়া। তোমার দেহের গভীরতম অংশগুলোর প্রতি যত্ন নেওয়া, যা তোমার প্রাপ্য। এই বইটি উদাসীনতার উদযাপন নয়, এটি আপনার জীবনকে অপ্রয়োজনীয় উদ্বেগ, মিথ্যা প্রত্যাশা এবং সাফল্যের মায়া থেকে পুনরুদ্ধার করার একটি নির্দেশিকা যা কখনো পরিপূর্ণতা আনে না। এটি অস্বস্তিকর সত্যের মধ্য দিয়ে একটি যাত্রা। প্রতিটি মায়াকে দূর করার জন্য ডিজাইন করা হয়েছে যতক্ষণ না কেবল প্রয়োজনীয় জিনিসগুলি অবশিষ্ট থাকে। এটি আপনাকে দুর্বলতাগুলিকে অস্বীকার করার পরিবর্তে মোকাবেলা করার, সীমাবদ্ধতাগুলিকে লুকানোর পরিবর্তে আলিঙ্গন করার, ব্যথা থেকে পালিয়ে যাওয়ার পরিবর্তে স্বাগত জানানোর এবং অফুরন্ত আনন্দের পিছনে ছুটতে না গিয়ে দায়িত্ব বেছে নেওয়ার চ্যালেঞ্জ জানায়। লেখকের বার্তা সহজ কিন্তু গভীর। আপনার জীবন নির্ধারিত হয় আপনি কি মূল্য দিতে চান তার উপর, এবং যখন আপনি সেই জিনিসগুলির প্রতি যত্ন নেওয়া বন্ধ করেন যা আপনাকে ক্লান্ত করে, তখন আপনি সেই জিনিসগুলির জন্য জায়গা তৈরি করেন যা আপনাকে সত্যিকার অর্থে গঠন করতে পারে। এটি একটি গল্পের শুরু, সাফল্যের গল্প নয়, বরং বাস্তবতার মুখোমুখি হওয়ার সাহসের গল্প। পরিপূর্ণতা সম্পর্কে নয়, বরং গ্রহণযোগ্যতার গল্প। সবকিছু নিয়ন্ত্রণ করার গল্প নয়, বরং নিজেকে নিয়ন্ত্রণ করার গল্প। এখন বইয়ের ধারণার দিকে যাত্রা শুরু। প্রথম অধ্যায়, যত্ন না নেওয়ার লুকানো শক্তি। লেখক ব্যাখ্যা করেছেন যে বেশিরভাগ মানুষই খুব কম অর্থপূর্ণ বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করে নিজেদের ক্লান্ত করে ফেললে। তারা অন্যদের মতামত, সামাজিক স্বীকৃতি, কাল্পনিক প্রত্যাশা, ত্রুটিহীন সাফল্য এবং তাদের দিনকে স্পর্শ করে এমন প্রতিটি ছোটখাটো অসুবিধার কথা চিন্তা করে। তারা বিশ্বাস করে যে সবকিছুর যত্ন নেওয়া দায়িত্বশীল, সহানুভূতিশীল বা সফল হওয়ার সমান। কিন্তু সত্যি বলতে, এই অন্তহীন যত্ন একটি ফাঁদে পরিণত হয়। এটি উদ্বেগ, নিরাপত্তাহীনতা এবং ক্রমাগত অসন্তোষের দিকে পরিচালিত করে। কল্পনা করুন, আপনি এমন এক জনাকীর্ণ শহরের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন যেখানে প্রতিটি শব্দ, প্রতিটি আলো, প্রতিটি কণ্ঠস্বর আপনার মনোযোগ দাবি করে। আপনি যদি সবকিছুর প্রতি সাড়া দেওয়ার চেষ্টা করেন, তাহলে আপনাকে একযোগে প্রতিটি দিকে টেনে নেওয়া হবে। শব্দের মধ্যে আপনি নিজের অনুভূতি হারিয়ে ফেলবেন। এটি এমন একজন ব্যক্তির অভ্যন্তরীণ অভিজ্ঞতা যা সবকিছুর যত্ন নেয়। তাদের মানসিক শক্তি ছড়িয়ে পড়ে, তাদের পরিচয়ের বোধ দুর্বল হয়ে পড়ে, তাদের মূল্যবোধ অস্পষ্ট হয়ে পড়ে। লেখক শেখান যে ব্যক্তিগত ক্ষমতার দিকে প্রথম পদক্ষেপ হল কি যত্ন নেবেন তা বেছে নেওয়া। এই অধ্যায়টি সুখ সম্পর্কে আরও গভীর সত্য প্রকাশ করে। সমস্যা এড়িয়ে যাওয়ার মাধ্যমে সুখ আসে না। গুরুত্বপূর্ণ সমস্যাগুলি সমাধান করার মাধ্যমে সুখ আসে। যখন মানুষ তুচ্ছ সমস্যাগুলি, সাময়িক বিরক্তি, অগভীর সাফল্য অথবা কৃত্রিম মান সম্পর্কে চিন্তা করে, তখন তারা তাদের মানসিক শক্তি ত্যাগ করে বিনিময়ে অর্থপূর্ণ কিছু না পেয়ে। কিন্তু যখন তারা সমাধানের যোগ্য সমস্যাগুলি বেছে নেয়, তখন তারা উদ্দেশ্যমূলক, ভিত্তিহীন এবং মুক্ত বোধ করে। লেখক জোর দিয়ে বলেছেন যে কম যত্ন নেওয়া মানে জীবনকে উপেক্ষা করা নয়,
এর অর্থ হল আপনার মূল্যবোধের সাথে আপনার মনোযোগকে সামঞ্জস্য করা। এর অর্থ হল আপনার নিয়ন্ত্রণের বাইরে থাকা জিনিসগুলিকে ছেড়ে দেওয়া। এর অর্থ হল বুঝতে হবে যে ব্যর্থতা, প্রত্যাখ্যান, অস্বস্তি এবং ব্যথা শত্রু নয়, তারা বিকাশের পথে সঙ্গী। যখন আপনি নিখুঁত হওয়ার বিষয়ে চিন্তা করা বন্ধ করেন, তখন আপনি বাস্তব হওয়ার বিষয়ে আরও বেশি চিন্তা করেন। যখন আপনি অন্যরা কি প্রত্যাশা করে তা নিয়ে চিন্তা করা বন্ধ করেন, তখন আপনি কে হতে চান তা নিয়ে আরও বেশি চিন্তা করেন। এই পরিবর্তনটি সূক্ষ্ম কিন্তু রূপান্তরকামী। আপনি দেখতে শুরু করেন যে আপনার দুঃখ কষ্ট আপনার সাথে যা ঘটে তার উপর নির্ভর করে না, বরং আপনি সেই ঘটনাগুলিকে কতটা অর্থপূর্ণ হতে দেন তার উপর নির্ভর করে। আপনি জীবনের সবকিছু বেছে নিতে পারবেন না, তবে এটি আপনার কাছে কি অর্থ বহন করে তা আপনি বেছে নিতে পারেন। এবং যখন আপনি তুচ্ছ সমস্যাগুলিতে মনোযোগ দেওয়া বন্ধ করেন, তখন আপনি স্পষ্টতা, দিক নির্দেশনা এবং শান্তির জন্য জায়গা তৈরি করেন। লেখক শ্রোতাদের একটি সহজ কিন্তু অস্বস্তিকর প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন: আপনি কি নিয়ে চিন্তিত যা আপনার জীবনের যোগ্য নয়? অর্থহীনের প্রতি যত্নশীল না হওয়ার সাহস অর্থপূর্ণের প্রতি গভীরভাবে যত্নশীল হওয়ার দ্বার প্রান্ত। এই উপলব্ধি দিয়ে অধ্যায়টি শেষ হয়। দ্বিতীয় অধ্যায়। একটি অসাধারণ জীবনের মায়া। কল্পনা করুন আপনি একটি বিশাল আয়নার সামনে দাঁড়িয়ে আছেন যা কেবল আপনার চেহারাই নয়, আপনার গভীরতম ভয় এবং আকাঙ্ক্ষাগুলিকেও প্রতিফলিত করে। সেই আয়নায় আপনি দেখতে পান যে আপনার কী ধরনের জীবনযাপন করা উচিত বলে আপনি মনে করেন, সেই ত্রুটিহীন জীবন, সেই অসাধারণ জীবন, সেই জীবন যা সমাজ ক্রমাগত প্রচার করে। লেখক ব্যাখ্যা করেছেন যে অসাধারণতার প্রতি এই আবেশ আধুনিক বিশ্বের সবচেয়ে বড় মায়াগুলির মধ্যে একটি। অসাধারণ হওয়ার প্রত্যাশা দীর্ঘস্থায়ী অসন্তোষের দিকে পরিচালিত করে। মানুষকে শেখানো হয় যে তাদের ব্যতিক্রমী, স্বীকৃত, প্রশংসিত এবং প্রশংসিত হতে হবে। তারা বিশ্বাস করে যে একটি গড় জীবন একটি ব্যর্থতা। তারা কৃতিত্ব, জনপ্রিয়তা, অর্জন, মর্যাদা এবং বাহ্যিক বৈধতা দ্বারা তাদের মূল্য পরিমাপ করে। কিন্তু লেখক প্রকাশ করেছেন যে মানুষ যত বেশি অসাধারণতার পিছনে ছুটবে, তত বেশি তারা সাধারণ এবং অনিরাপদ বোধ করবে। সত্যটা সহজ। জীবনের বেশিরভাগ সময়ই সাধারণ। বেশিরভাগ মুহূর্তই শান্ত। বেশিরভাগ মানুষই বৈশ্বিক মানদণ্ড অনুসারে অসাধারণ নয়, এবং এটি কোনো ট্র্যাজেডিও নয়। এটি বাস্তবতার স্বভাব। কিন্তু এটি গ্রহণ করার পরিবর্তে লোকেরা এর সাথে লড়াই করে। তারা অবাস্তব স্বপ্নের পিছনে ছুটতে থাকে, নিজেদেরকে অন্যদের সাথে অবিরাম তুলনা করে এবং বিশ্বাস করে যে বিশেষ হওয়ার মাধ্যমেই সুখ আসে। লেখক ব্যাখ্যা করেছেন যে স্বাধীনতা শুরু হয় যখন আপনি নিজের কাছ থেকে অসাধারণত্ব দাবি করা বন্ধ করেন। যখন আপনি স্বীকার করেন যে সাধারণ থাকা ঠিক আছে, তখন আপনি কিছু প্রমাণ করার চেষ্টা বন্ধ করেন। আপনি তুলনা করা বন্ধ করেন। আপনি পরিপূর্ণতার মায়া পূজা করা বন্ধ করেন। পরিবর্তে আপনি জীবনকে যা হওয়া উচিত তার জন্য নয়, বরং এটি যা আছে তার জন্য উপলব্ধি করতে শুরু করেন। কল্পনা করুন এমন একজন ব্যক্তি যিনি তাদের পুরো জীবন বিশ্বকে মুগ্ধ করার চেষ্টায় ব্যয় করেন। তারা সাফল্য, সম্পদ, অনুসারী এবং মনোযোগ সঞ্চয় করে। তবুও তারা ভিতরে ভিতরে অস্থির থাকে। তারা ক্রমাগত বিচারিত, ক্রমাগত অপর্যাপ্ত, সর্বদা মর্যাদা হারানোর ভয় পায়। তাদের জীবন বাস্তবতা নয়, বরং একটি অভিনয়ে পরিণত হয়। লেখক শিক্ষা দেন যে সত্যিকারের আত্মবিশ্বাস অসাধারণ হওয়ার মাধ্যমে আসে না, বরং কোনো যুক্তি ছাড়াই নিজেকে মেনে নেওয়ার মাধ্যমে আসে। যে মুহূর্তে আপনি সাধারণকে আলিঙ্গন করেন, সেই মুহূর্তে আপনি ক্রমাগত আত্ম-উন্নতির চাপ থেকে মুক্ত হন। আপনি উন্নতি করেন কারণ আপনাকে কিছু প্রমাণ করতে হবে না, বরং আপনি বৃদ্ধি পেতে চান বলে। এই অধ্যায়টি একটি শক্তিশালী ধারণা দিয়ে শেষ হয়। অসাধারণ হওয়ার আকাঙ্ক্ষা প্রায়শই তোমাকে সত্যিকারে সুখী হতে বাধা দেয়। তোমার সীমাবদ্ধতা মেনে নেওয়া, তোমার সাধারণ স্বভাবকে আলিঙ্গন করা এবং খাঁটিভাবে জীবনযাপন করা তোমাকে সত্যিকার অর্থে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর মনোযোগ কেন্দ্রীভূত করার সুযোগ দেয়। আর তা করার মাধ্যমে
তোমার জীবন এমনভাবে অর্থবহ হয়ে উঠতে পারে যা অসাধারণতা কখনোই দিতে পারে না। অংশ 2 তৃতীয় অধ্যায়, দুঃখ কষ্ট সম্পর্কে সত্য এবং এটিকে রূপদানকারী মূল্যবোধ কল্পনা করুন। একটি আবছা আলোয় ভরা ঘরে দাঁড়িয়ে থাকা বস্তুগুলো মেঝেতে লম্বা ছায়া ফেলে। কিছু ছায়া ছোট এবং ম্লান, অন্যগুলো অবিরামভাবে প্রসারিত। লেখক ব্যাখ্যা করেছেন যে আমাদের মানসিক যন্ত্রণাও একইভাবে কাজ করে। আমাদের জীবনের ছায়াগুলো ঘটনাবলী দ্বারা তৈরি হয় না, বরং আমরা যে মূল্যবোধের মাধ্যমে সেগুলো ব্যাখ্যা করি তার দ্বারা তৈরি হয়। লেখক এখানে বইয়ের অন্যতম মূল যুক্তি তুলে ধরেছেন। আপনার সবসময় সমস্যা থাকবেই। আপনি যে জীবনই বেছে নিন না কেন, সমস্যাগুলি অনুসরণ করে। মূল কথা হল এগুলি এড়িয়ে যাওয়া নয়, কারণ এড়িয়ে চলা কেবল গভীর যন্ত্রণার সৃষ্টি করে। পরিবর্তে মূল কথা হল অর্থপূর্ণ সমস্যাগুলি বেছে নেওয়া, এমন ধরনের সমস্যা যা শক্তিশালী মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ। বেশিরভাগ মানুষ এমন মূল্যবোধ বেছে নেয় যা অপ্রয়োজনীয় দুঃখ কষ্ট তৈরি করে। তারা উন্নতির চেয়ে আনন্দকে মূল্য দেয়। তারা বোধগম্যতার চেয়ে সঠিক থাকাকে মূল্য দেয়। তারা সততার চেয়ে ধ্রুবক ইতিবাচকতাকে মূল্য দেয়। তারা নিজেদের উন্নতির চেয়ে অন্যদের প্রভাবিত করাকে মূল্য দেয়। এই মূল্যবোধগুলি তাদের সমস্যাগুলিকে বাড়িয়ে তোলে এবং তাদের কষ্টকে দীর্ঘায়িত করে। লেখক ব্যাখ্যা করেছেন যে যখন আপনি স্বাস্থ্যকর মূল্যবোধ বেছে নেন, তখন জীবন হালকা হয়ে যায়। দায়িত্ব, কৌতূহল, সততা, প্রতিশ্রুতি এবং স্থিতিস্থাপকতার মতো মূল্যবোধগুলি আপনার সমস্যাগুলিকে উদ্দেশ্যমূলক কিছুতে রূপান্তরিত করে। জীবনের দ্বারা নিয়ন্ত্রণ, দায়িত্ব, কৌতূহল, সততা, প্রতিশ্রুতি অনুভব করার পরিবর্তে আপনি এর সাথে সংযুক্ত বোধ করেন। তুমি বুঝতে শুরু করবে যে কষ্টের পেছনের মূল্য যখন শক্তিশালী হয়, তখন তা অর্থপূর্ণ হয়ে ওঠে। যে ব্যক্তি সংযোগকে মূল্য দেয় সে সম্পর্কের ক্ষেত্রে অস্বস্তি সহ্য করতে ইচ্ছুক, কারণ সে জয় নয়, নিরাময় বিশ্বাস করে। যে ব্যক্তি বৃদ্ধিকে মূল্য দেয় সে চ্যালেঞ্জগুলিকে আলিঙ্গন করে, কারণ সে অস্বস্তিকে রূপান্তরের প্রমাণ হিসাবে দেখে। যে ব্যক্তি সততার মূল্য দেয় সে সান্ত্বনামূলক মিথ্যা দিয়ে নিজেকে অসাট করার পরিবর্তে কঠিন সত্যকে গ্রহণ করে। লেখক জোর দিয়ে বলেন যে একটি অর্থপূর্ণ জীবনের ভিত্তি হল আপনার সীমিত শক্তিকে সেই মূল্যবোধের প্রতি নিবেদন করতে অস্বীকার করা যা আপনাকে অস্থিতিশীল করে তোলে। যদি আপনার মূল্যবোধগুলি অস্বাস্থ্যকর হয়, তাহলে আপনার সম্পূর্ণ মানসিক কাঠামো ভেঙে পড়ে। এরপর আসে বইটির গভীরতম অন্তর্দৃষ্টিগুলির মধ্যে একটি। আপনার জীবন সর্বদা একটি মূল্য দাবি করবে। প্রশ্নটি এই নয় যে আপনি কষ্ট পাবেন কিনা, প্রশ্নটি হল আপনি কিসের জন্য কষ্ট পেতে ইচ্ছুক। যারা তাদের কষ্ট বেছে নেয় তারা ইচ্ছাকৃতভাবে উদ্দেশ্যের উপর ভিত্তি করে জীবন গড়ে তোলে। যারা যে কোনো মূল্যে কষ্ট এড়িয়ে চলে তারা ভয়, সিদ্ধান্তহীনতা, বিভ্রান্তি এবং নির্ভরশীলতার বন্দী হয়ে যায়। এই অধ্যায়টি শ্রোতার মনের উপর একটি আয়না চাপিয়ে শেষ হয়। আপনি কোন মূল্যবোধগুলিকে সমর্থন করেন যা স্বাধীনতার চেয়ে দুঃখ সৃষ্টি করে? এবং আজ যদি কোনো মূল্যবোধগুলি বেছে নেওয়া হয়, তাহলে আপনার জীবনের গতিপথ পরিবর্তন করতে পারে। চতুর্থ অধ্যায়, দায়িত্ব এবং এর মধ্যে লুকানো স্বাধীনতা। কল্পনা করুন, ঝড়ের পর বনের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন। গাছপালা ভেঙে পড়েছে, ডালপালা ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং আপনি যে পথটি অনুসরণ করার পরিকল্পনা করেছিলেন তা ধ্বংসস্তূপের নিচে অদৃশ্য হয়ে গেছে। আপনি ঝড় নিয়ন্ত্রণ করতে পারবেন না, তবে নতুন ভূদৃশ্যের প্রতি আপনি কিভাবে প্রতিক্রিয়া দেখাবেন তা নিয়ন্ত্রণ করতে পারেন। লেখক এই ধারণাটি ব্যবহার করে মানব অভিজ্ঞতার সবচেয়ে ভুল বোঝাবুঝি ধারণাগুলির মধ্যে একটি উপস্থাপন করেছেন। দায়িত্ব। দায়িত্ব দোষারোপ নয়, দায়িত্ব হল মালিকানা। দোষ পিছনের দিকে তাকায়, দায়িত্ব সামনের দিকে তাকায়। দোষ বলে এটা অন্য কারো কারণে ঘটেছে, দায়িত্ব বলে এটা ঘটেছে এবং এখন আমি কিভাবে প্রতিক্রিয়া জানাব তা বেছে নিই। বেশিরভাগ মানুষই এই দুটি বিষয়কে গুলিয়ে ফেলে। তারা বিশ্বাস করে যে যদি তারা কিছু না করে থাকে, তাহলে তার পরিণতির দায় তাদের নেওয়া উচিত নয়। কিন্তু লেখক যুক্তি দেন যে এই মানসিকতা আপনাকে শক্তিহীন করে তোলে। আপনি প্রতিটি সমস্যার উৎস নিয়ন্ত্রণ করতে পারবেন না,
তবে আপনি সর্বদা আপনার প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারেন, এবং আপনার প্রতিক্রিয়ার মধ্যেই আপনার স্বাধীনতা নিহিত। লেখক ব্যাখ্যা করেছেন যে দায়িত্ব হল ব্যক্তিগত ক্ষমতার মূল। যখন আপনি আপনার আবেগ, প্রতিক্রিয়া, পছন্দ এবং দিকনির্দেশনার জন্য দায়িত্ব দাবি করেন, তখন আপনি জীবনের একমাত্র অংশের নিয়ন্ত্রণ নেন যার উপর আপনি সত্যিকার অর্থে প্রভাব ফেলেন, নিজের উপর। এটি ইতিবাচকতা জোর করে চাপিয়ে দেওয়া বা সবকিছু আপনার নিয়ন্ত্রণে আছে এমন ভান করার বিষয় নয়। এটি বাস্তবতাকে যেমন আছে তেমন গ্রহণ করা এবং আত্মরক্ষার পরিবর্তে স্পষ্টতার সাথে আপনার পরবর্তী পদক্ষেপ বেছে নেওয়ার বিষয়ে। কল্পনা করুন একজন ব্যক্তি যিনি দায়িত্ব প্রত্যাখ্যান করেন। তাদের জীবন অজুহাত, হতাশা এবং অসহায়ত্বের চক্রে পরিণত হয়। তারা অন্যদের দ্বারা সবকিছু ঠিক করার জন্য অপেক্ষা করে। তারা পরিস্থিতির উন্নতির জন্য অপেক্ষা করে। তারা পরিবর্তনের অনুমতির জন্য অপেক্ষা করে। কিন্তু অপেক্ষা হল আত্মসমর্পণের এক নীরব রূপ, এবং পৃথিবী খুব কমই নিষ্ক্রিয়তাকে পুরস্কৃত করে। লেখক জোর দিয়ে বলেছেন যে দায়িত্ব দোষের নয় বরং পছন্দের। জীবন তোমাকে কি দেবে তা তুমি বেছে নিও না, বরং তুমি সবসময় বেছে নাও তুমি কি ফিরিয়ে দেবে। আর সেই পছন্দের মধ্যেই নিহিত রয়েছে তোমার পরিচয়। এই অধ্যায়টি একটি গভীর উপলব্ধি দিয়ে শেষ হচ্ছে। আপনি যে দায়িত্বগুলি গ্রহণ করেন তার মাধ্যমে আপনি আপনার জীবন তৈরি করেন। যখন আপনি দায়িত্ব প্রত্যাখ্যান করেন তখন আপনি বৃদ্ধিকে প্রত্যাখ্যান করেন। যখন আপনি এটিকে আলিঙ্গন করেন তখন আপনি আপনার কর্তৃত্ব পুনরুদ্ধার করেন এবং নিজের একটি শক্তিশালী সংস্করণের দিকে এগিয়ে যান। পঞ্চম অধ্যায়, হুমকি নয়, ভিত্তি হিসেবে ব্যর্থতা। কল্পনা করুন আপনি খাড়া পাহাড়ি পথ বেয়ে উঠছেন। প্রতিটি পদক্ষেপ অনিশ্চিত এবং ভারী। বাতাস আপনার বিরুদ্ধে ধাক্কা খাচ্ছে, পাথরগুলি আপনার নিচে সরে যাচ্ছে, এবং সামনের পথটি অস্পষ্ট। তবুও প্রতিটি ধাপ উপরে আপনাকে কিছু শেখায়। প্রতিটি পিছলে যাওয়া ভারসাম্য সম্পর্কে আপনার বোধগম্যতাকে শক্তিশালী করে। প্রতিটি ব্যর্থতা পরবর্তী প্রচেষ্টাকে আরও উদ্দেশ্যমূলক করে তোলে। লেখক জীবনের সবচেয়ে অস্বস্তিকর সত্যগুলির মধ্যে একটি প্রকাশ করার জন্য এই চিত্রটি ব্যবহার করেছেন। ব্যর্থতা যাত্রার কোনো বাধা নয়, এটি যাত্রা। লেখক ব্যাখ্যা করেছেন যে মানুষ ব্যর্থতাকে ভয় পায় কারণ তারা এটিকে তাদের মূল্যের বিচার ভেবে ভুল করে। তারা বিশ্বাস করে যে ব্যর্থতার অর্থ হল তারা দুর্বল, অযোগ্য অথবা অযোগ্য। এই বিশ্বাস তাদের স্থবিরতার মধ্যে আটকে রাখে। তারা ঝুঁকি এড়িয়ে চলে, সৃজনশীলতাকে দমন করে এবং যা নিরাপদ মনে হয় তার সীমানার মধ্যে থাকে। কিন্তু নিরাপত্তা বৃদ্ধির দিকে পরিচালিত করে না, এটি মানসিক পক্ষাঘাতের দিকে পরিচালিত করে। লেখক স্পষ্ট করে বলেছেন যে ব্যর্থতা পরিচয়ের প্রতিফলন নয়, এটি প্রতিক্রিয়া, এটি তথ্য, এটি একটি সংকেত যা আপনাকে দেখায় যে আপনার অনুমানগুলি কোথায় ভুল ছিল এবং কোথায় আপনাকে আপনার পদ্ধতির পরিবর্তন করতে হবে। ব্যর্থতা হল সবচেয়ে সৎ শিক্ষক যা আপনি কখনো সম্মুখীন হবেন। বেশিরভাগ মানুষ সাফল্যের পিছনে ছুটতে থাকে, কিন্তু সেই প্রক্রিয়াটিকে এড়িয়ে চলে যা এটি তৈরি করে। তারা ঝুঁকি ছাড়াই নিশ্চিততা, অস্বস্তি ছাড়াই উন্নতি এবং ত্রুটি ছাড়াই বৃদ্ধি চায়। কিন্তু লেখক জোর দিয়ে বলেন যে এই মানসিকতা হতাশার দিকে নিয়ে যায়। সাফল্যের জন্য ব্যর্থতা প্রয়োজন, এবং অর্থপূর্ণ সাফল্যের জন্য বারবার ব্যর্থতা প্রয়োজন। পরীক্ষা এবং ত্রুটির মাধ্যমেই মানুষ তাদের পরিচয় এবং তাদের মূল্য সম্পর্কে স্পষ্টতা অর্জন করে। কল্পনা করুন দুজন ব্যক্তি একই চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে আছেন। একজন ব্যর্থতাকে ভয় পান এবং পিছিয়ে যান, অন্যজন ব্যর্থতা বুঝতে পারেন এবং এগিয়ে যান। প্রথমজন কল্পিত পরিণতি দ্বারা নিয়ন্ত্রিত হয়ে নিজের জায়গায় থাকেন, দ্বিতীয়জন এগিয়ে যান, এমন জ্ঞান অর্জন করেন যা বই, বক্তৃতা বা তত্ত্ব থেকে শেখা যায় না। লেখক ব্যাখ্যা করেছেন যে ব্যর্থতা কোনো হুমকি নয় বরং একটি ভিত্তি, এমন একটি ভিত্তি যার উপর আপনার জীবনের স্থাপত্য নির্মিত হয়। প্রতিটি ব্যর্থতা আপনার কাঠামোকে শক্তিশালী করে, আপনার সিদ্ধান্ত গ্রহণকে তীক্ষ্ণ করে এবং আপনার স্থিতিস্থাপকতাকে আরও গভীর করে।
ব্যর্থতা আপনার প্রকৃত অগ্রাধিকারগুলিও প্রকাশ করে। যদি আপনি ব্যর্থ হন এবং চালিয়ে যেতে চান, তাহলে এর অর্থ হল লক্ষ্যটি আপনার কাছে গুরুত্বপূর্ণ। যদি আপনি ব্যর্থ হন এবং সরে যেতে চান, তাহলে এটি প্রকাশ করে যে আপনার ইচ্ছা অগভীর বা বাহ্যিকভাবে অনুপ্রাণিত ছিল। ব্যর্থতা স্পষ্ট করে, ব্যর্থতা শুদ্ধ করে, ব্যর্থতা আপনার মূল্যবোধকে পরিমার্জিত করে। পার্ট ৩ ষষ্ঠ অধ্যায়। নিশ্চিততার ফাঁদ এবং না জানার স্বাধীনতা। ভোর হওয়ার ঠিক আগে একটি শান্ত হ্রদের ধারে বসে থাকার কল্পনা করুন। জল স্থির, অস্পৃশ্য, কেবল অন্ধকার এবং সম্ভাবনার প্রতিফলন ঘটায়। সূর্য ওঠার সাথে সাথে পৃষ্ঠটি পরিবর্তিত হয়, রং এবং আকার প্রকাশ করে যা কিছু মুহূর্ত আগে অদৃশ্য ছিল। লেখক ব্যাখ্যা করেছেন যে সত্যের সাথে আমাদের সম্পর্ক অনেকটা এই দৃশ্যের মতো। আমরা যা নিশ্চিত বলে বিশ্বাস করি তা প্রায়শই নতুন আলো, নতুন অভিজ্ঞতা বা নতুন সততার সাথে পরিবর্তিত হয়। তবুও অনেকেই তাদের বিশ্বাসকে মরিয়া হয়ে আঁকড়ে ধরে থাকে, যেন অনিশ্চয়তা বেঁচে থাকার জন্য হুমকি। এই অধ্যায়টি এই ধারণাটি ভেঙে দেয় যে নিশ্চিততা শান্তি নিয়ে আসে। লেখক যুক্তি দেন যে নিশ্চিততা একটি বিভ্রম, একটি ভঙ্গুর কাঠামো যা মানুষ নিজেদেরকে অস্বস্তি থেকে রক্ষা করার জন্য তৈরি করে। সঠিক হওয়ার প্রয়োজনীয়তা, যে কোনো মূল্যে নিজের বিশ্বাসকে রক্ষা করার তাগিদ, প্রমাণ ছাড়াই মতামতকে আঁকড়ে থাকার অভ্যাস, এই সমস্তই নিরাপত্তাহীনতা থেকে উদ্ভূত হয়, প্রজ্ঞা থেকে নয়। যারা নিশ্চিত যে তারা ইতিমধ্যেই সবকিছু জানে, তারা নিজেদেরকে বৃদ্ধি থেকে বিচ্ছিন্ন করে। তারা শোনা বন্ধ করে দেয়, প্রশ্ন করা বন্ধ করে দেয় এবং বিকশিত হওয়া বন্ধ করে দেয়। তাদের নিশ্চিততা একটি খাঁচায় পরিণত হয়। লেখক পরামর্শ দেন যে সত্যিকারের বৃদ্ধি তখনই শুরু হয় যখন আমরা স্বীকার করি যে আমরা কতটা কম জানি। এই স্বীকারোক্তি দুর্বলতা নয়, এটি মুক্তি। কল্পনা করুন কেউ মুষ্টিবদ্ধভাবে হাঁটছে, বিশ্বাস করে যে তারা ইতিমধ্যেই সত্য ধরে রেখেছে। তাদের হাত নতুন কিছু গ্রহণ করতে পারে না, কারণ তারা যা প্রশ্ন করতে অস্বীকার করে তাতে তারা খুব বেশি ব্যস্ত থাকে। এখন কল্পনা করুন কেউ খোলা হাতে হাঁটছে, শিখতে ইচ্ছুক, ভুল হতে ইচ্ছুক, পরিবর্তন করতে ইচ্ছুক। তাদের খোলামেলাতা নতুন বোঝাপড়া প্রবেশ করতে দেয়। লেখক শ্রোতাদের অনিশ্চয়তাকে আলিঙ্গন করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। না জানা হল কৌতূহলের দরজা, কৌতূহল হল অন্তর্দৃষ্টির দরজা, অন্তর্দৃষ্টি হল রূপান্তরের দরজা। যখন তুমি অনিশ্চয়তাকে মেনে নাও, তখন তুমি কম প্রতিক্রিয়াশীল হয়ে পড়ো, তুমি কম তর্ক করো, তুমি কম আত্মপক্ষ সমর্থন করো। অন্যরা কি বিশ্বাস করে তা নিয়ন্ত্রণ করার চেষ্টা করা বন্ধ করো। তুমি তোমার বিশ্বদৃষ্টিভঙ্গি বিশ্বের উপর চাপিয়ে দেওয়া বন্ধ করো। পরিবর্তে তুমি অন্বেষণ, পর্যবেক্ষণ, বুঝতে এবং বেড়ে উঠতে শুরু করো। লেখক জোর দিয়ে বলেন যে অনিশ্চয়তা বিশৃঙ্খলা নয়, এটি সম্ভাবনা। এটি হল এই স্বীকৃতি যে আপনার পরিচয় স্থির নয়, আপনার গল্প সম্পূর্ণ নয় এবং আপনার ভবিষ্যৎও নির্ধারিত নয়। অনিশ্চয়তা আপনাকে মানিয়ে নিতে সাহায্য করে। এটি আপনাকে নিজেকে পুনরায় সংজ্ঞায়িত করতে সাহায্য করে। এটি আপনাকে পুরানো ধরন থেকে বেরিয়ে নতুন সম্ভাবনার দিকে পা রাখার সুযোগ দেয়। এই অধ্যায়টি একটি নীরব সত্য প্রকাশ করে। সবকিছু জানার মাধ্যমে শান্তি আসে না, সেই শান্তি আসে যা আপনি পারবেন না তা মেনে নেওয়ার মাধ্যমে। যারা নিজেদের প্রশ্ন করতে অনিচ্ছুক তারা আটকে থাকে, যারা তাদের নিজস্ব বিশ্বাস পরীক্ষা করতে ইচ্ছুক তারা প্রসারিত হয়। লেখক উপসংহারে পৌঁছেছেন যে সাহসের সাথে আলিঙ্গন করা অনিশ্চয়তা মানব জীবনের স্বাধীনতার অন্যতম শক্তিশালী উৎস হয়ে ওঠে। সপ্তম অধ্যায়, ব্যতিক্রমবাদের মিথ এবং অধিকারের গুরুত্ব। কল্পনা করুন আয়না ভরা একটা বিশাল হোলঘরের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন। প্রতিটি আয়নাতেই আপনার এক অতিরঞ্জিত রূপ প্রতিফলিত হচ্ছে। কিছু আয়নায় আপনি আপনার চেয়ে বেশি প্রতিভাবান বলে মনে হচ্ছেন, অন্য আয়নাগুলিতে আরও বিশেষ, আরও যোগ্য, আরও গুরুত্বপূর্ণ। এটি হল অধিকারের আবেগগত দৃশ্য, একটি বিশ্বাস যে আপনি কেবল বিদ্যমান থাকার জন্যই সাফল্য
সান্ত্বনা বা স্বীকৃতির জন্য ঋণী। লেখক ব্যাখ্যা করেছেন যে অধিকার ব্যক্তিগত বিকাশের পথে সবচেয়ে বড় বাধাগুলির মধ্যে একটি। এটি মানুষকে বিশ্বাস করায় যে তারা তাদের সংগ্রামে অনন্য, কিন্তু তাদের ত্রুটিগুলিতে নয়। এটি তাদের বিশ্বাস করতে উৎসাহিত করে যে তাদের সমস্যাগুলি আরও গুরুত্বপূর্ণ, তাদের অর্জনগুলি আরও চিত্তাকর্ষক এবং তাদের চাহিদাগুলি অন্য সকলের চেয়ে বেশি জরুরি। অধিকার মানুষকে প্রচেষ্টা ছাড়াই পুরস্কার, সত্তা ছাড়াই সম্মান এবং অবদান ছাড়াই বৈধতা খুঁজতে বাধ্য করে। লেখক দুটি ধরনের অধিকারের বিরুদ্ধে সতর্ক করেছেন। প্রথমটি হল বিশ্বাস করা যে আপনি অন্যদের চেয়ে ভালো এবং তাই বিশেষ চিকিৎসার যোগ্য। দ্বিতীয়টি হল বিশ্বাস করা যে আপনি অন্যদের চেয়ে খারাপ এবং তাই বিশেষ চিকিৎসার যোগ্য। উভয় রূপই নিজেকে অস্বাস্থ্যকর উপায়ে কেন্দ্রীভূত করে। কল্পনা করুন এমন একজন ব্যক্তি যিনি ক্রমাগত প্রশংসা, মনোযোগ অথবা স্বীকৃতি আশা করেন। তাদের মূল্যবোধ বাইরের অনুমোদনের উপর নির্ভরশীল হয়ে পড়ে। অন্যরা যখন তাদের স্বীকৃতি দেয় না তখন তারা অন্যায় বোধ করে। তারা স্বাভাবিক চ্যালেঞ্জগুলিকে অন্যায্য বাধা হিসেবে দেখে। তাদের মানসিক জীবন ভঙ্গুর হয়ে ওঠে। এখন কল্পনা করুন এমন একজনকে যিনি সর্বদা নিজেকে একজন শিকার হিসেবে দেখেন। তারা বিশ্বাস করেন যে তাদের যন্ত্রণা অতুলনীয়, তাদের সংগ্রাম অতুলনীয়। তারা পরিবর্তনের অযোগ্য বোধ করেন কারণ তারা মনে করেন যে বিশ্ব তাদের বিরুদ্ধে। এটিও হতাশার আড়ালে লুকিয়ে থাকা অধিকার। লেখক শিক্ষা দেন যে অধিকার মানুষকে তাদের জীবনের বাস্তবতার মুখোমুখি হতে বাধা দেয়। এটি দায়িত্ব, সততা এবং আত্মসচেতনতাকে বাধা দেয়। যখন আপনি বিশ্বাস করেন যে আপনি কিছু অর্জন না করেই যোগ্য, তখন আপনি প্রচেষ্টার অস্বস্তি এবং ব্যর্থতার শিক্ষা এড়াতে পারেন। 11 প্রকৃত উন্নতির জন্য নম্রতা প্রয়োজন। নম্রতা আত্মসন্দেহ নয়, এটি স্পষ্টতা। এটি স্বীকৃতি যে আপনি অনেক বৃহত্তর বিশ্বের একটি ছোট অংশ। এটি স্বীকৃতি যে আপনার সমস্যাগুলি বিশেষ নয়, আপনার ব্যথা অনন্য নয় এবং আপনার পথ পূর্বনির্ধারিত নয়। নম্রতা আপনাকে অবাস্তব প্রত্যাশা থেকে মুক্ত করে এবং প্রকৃত অর্জনের দ্বার উন্মুক্ত করে। লেখক জোর দিয়ে বলেন যে অর্থ দেওয়া হয় না, এটি কর্মের মাধ্যমে অর্জিত হয়। নিজের চেয়েও বড় কিছুর সেবা করা, জগতে অবদান রাখা, জীবনে সততার সাথে অংশগ্রহণ করার মাধ্যমে উদ্দেশ্যের উদ্ভব হয়। অবদানের উপস্থিতিতে অধিকার বিলীন হয়। এই অধ্যায়টি একটি স্মরণ করিয়ে দিয়ে শেষ হয়। পৃথিবী আপনার কাছে কোনো ঋণী নয়, কিন্তু সততা, দায়িত্ব এবং নম্রতার সাথে বেঁচে থাকার সুযোগ পাওয়ার জন্য আপনি নিজেকে ঋণী। যখন অধিকার হারিয়ে যায় তখন সত্যতা শুরু হয়। 8ম অধ্যায়, না বলার মুক্তি। কল্পনা করুন একটি খোলা সমভূমি জুড়ে বিস্তৃত একটি দীর্ঘ রাস্তা। উভয় পাশে অসংখ্য পথ বিভক্ত, প্রতিটি পথ আপনার মনোযোগ, আপনার সময়, আপনার শক্তি আহ্বান করছে। আপনি তাদের সব হাঁটতে পারবেন না। যদি আপনি চেষ্টা করেন তাহলে আপনি নিজেকে ক্লান্ত, বিভ্রান্ত এবং হারিয়ে যেতে দেখবেন। লেখক এই চিত্রকল্পটি ব্যবহার করে না বলার শক্তির পরিচয় করিয়ে দিয়েছেন। বেশিরভাগ মানুষই না বলতে ভয় পায় কারণ তারা সুযোগ হারানোর, প্রত্যাখ্যানের অথবা অন্যদের হতাশ করার ভয় পায়। তারা তাদের অপ্রয়োজনীয় বাধ্যবাধকতা, তাদের ক্লান্ত করে এমন সম্পর্ক, তাদের মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এমন দায়িত্বগুলিকে হ্যাঁ বলে। ফলাফল হল কোলাহলে ভরা জীবন কিন্তু দিক নির্দেশনার অভাব। লেখক যুক্তি দেন যে না বলা একজন ব্যক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতাগুলির মধ্যে একটি যা বিকাশ করতে পারে। প্রতিটি না একটি সীমানা। প্রতিটি সীমানা আপনার সময়, আপনার শক্তি, আপনার মানসিক স্পষ্টতা রক্ষা করে। যখন আপনি যা গুরুত্বপূর্ণ নয় তা না বলেন, তখন আপনি যা গুরুত্বপূর্ণ তার জন্য জায়গা তৈরি করেন। কল্পনা করুন এমন একজনকে যিনি কখনো না বলেন না। তাদের জীবন অসম্পূর্ণ প্রতিশ্রুতি, অগভীর সংযোগ এবং ক্রমাগত বিরক্তির সমষ্টিতে পরিণত হয়। তারা জীবন কঠিন বলে নয়, বরং তারা এটিকে ফিল্টার করতে অস্বীকার করার কারণে অভিভূত বোধ করে। এখন কল্পনা করুন যে কেউ ইচ্ছাকৃতভাবে না বলে।
তাদের জীবন রূপ লাভ করে। তাদের মূল্যবোধ তাদের কর্মকাণ্ডকে পরিচালিত করে। তাদের সম্পর্ক আরও গভীর হয় কারণ তারা কম লোকের উপর আন্তরিকভাবে বিনিয়োগ করে। তাদের কাজ অর্থপূর্ণ হয়ে ওঠে কারণ তারা স্পষ্টতার সাথে বেছে নেয়। তাদের আবেগময় জগৎ স্থিতিশীল হয়ে ওঠে কারণ তারা এমন জিনিসের প্রতি তাদের হৃদয় নিবেদন করা বন্ধ করে দেয় যা তার যোগ্য নয়। লেখক ব্যাখ্যা করেছেন যে না বলা প্রত্যাখ্যান নয়, এটি পরিশীলিতকরণ। এটি হল অন্যরা আপনার কাছ থেকে যে জীবন আশা করে তার মধ্যে ভেসে যাওয়ার পরিবর্তে আপনার পছন্দের জীবন বেছে নেওয়ার কাজ। প্রতিটি অর্থপূর্ণ জীবন ইচ্ছাকৃত সীমাবদ্ধতার ভিত্তির উপর নির্মিত। না বলা সম্পর্কের সত্যতাও প্রকাশ করে। সুস্থ সম্পর্ক সীমানাকে সম্মান করে। অস্বাস্থ্যকর সম্পর্কগুলি তাদের প্রতিরোধ করে। যখন আপনি না বলতে শুরু করেন, তখন কিছু লোক হুমকির সম্মুখীন হয় কারণ আপনার সম্মতি একসময় তাদের স্বাচ্ছন্দ্যের কারণ হতো। কিন্তু লেখক আপনাকে মনে রাখতে উৎসাহিত করেন যে আপনি অন্যদের প্রত্যাশা পূরণ করার জন্য অস্তিত্ববান নন। আপনি উদ্দেশ্যমূলকভাবে নিজের জীবনযাপন করার জন্য অস্তিত্ববান।